মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে। ও মা, কোন শালায় রে? চোখ খুলতে দেখি একটা মেয়ে। কি বললি? কোথায়? কি বললাম? মারলেন কেন? মারবো না তো কি করব? মেয়ে দেখলেই গান গাইতে ইচ্ছা করে না? কোথায়? কারে দেখা গান গাইলাম? এই যে আমারে দেখা গান গাইলি। সরি আপু, আমি আপনারে দেখি নাই, সত্যি বলছি। আবার যদি এরকম দেখি হাড্ডি গুড্ডি ভাঙিয়া পকেটে ভইরা দিমু, মনে থাকে যেন। বলেই চলে গেল মেয়েটা, আর আমি শুধু গালে হাত দিয়া গাধার মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলাম। কি দেশের অবস্থা! এখন দেখি মেয়েরা ছেলে হইয়া যাইতেছে। যাক বাবা, কেউই দেখে নাই। ওহো, আমার পরিচয় দেই নাই এখনো। আমি মান্না ইসলাম মাহিন, বাবা মায়ের একমাত্র সন্তান। আমার একটা ছোট্ট বোন আছে, নাম সাথী। আমি লেখাপড়া করি না, বর্তমানে বেকার ছেলে। সারাদিন খাই দাই আর হুদাই ঘুইরা বেড়াই। রাস্তায় মোড়ে বসা গান গাইছিলাম, আর তারপরই কি সেটা তো দেখলেনি। কিছুদিন পর আমার সেই জায়গায় বৈশা আমি আর আমার একটা ফ্রেন্ড জসিম সহ আড্ডা দিচ্ছিলাম আর হিন্দি গান গাইছিলাম। রানী মে তু রাজা। এমন সময় দেখি সেই মেয়ে আসছে। তাই থাম থাম। কেন, তোর আবার কি হইল? আরে ওই দেখ কে আসছে। কই? ও আরে, এটা তো মুক্তি, পাশের বাড়িতে কিছুদিন হলো নতুন ভাড়াটিয়া এসেছে। আরে এটা মেয়ে না, বাংলা ছবি রিনা খান। আরে ধুর, কি বলিস এইসব? এত সুন্দর মেয়েটা তোর রিনা খান মনে হয়? সেদিন আমি গান গাইছিলাম, সবকিছু বললাম জসিমকে। তুই বেটা আজও বোকার মতোই থাইকা গেলি। দেখ আমি কি করি। কই যাস? আমিও যাবো। তুই আসিস না, রোদে পুইরা যাবি। এরপর আমি ওইখানে দাঁড়ায় রইলাম, আর জসিম মায়াটার সামনে গিয়ে দাঁড়ালো। হাই মুক্তি। হ্যালো। কেমন আছো? ভালো, আপনি? ভালো। তোমার একটা কথা কইতে চাই। বলেন। জসিম একটা পকেট থেকে একটা ফুল বের করে সামনে নিয়ে, আমি তোমারে ভালোবাসি। তোমার দেখার পর থেকে কেমন জানি আমার মনটা খালি উইরা বেড়ায়, কিছু ভাল লাগে না, খালি তোমার কথা মনে পড়ে। রাইতে ঘুমা হয় না, তাই আজকে সকাল সকাল এই ঠান্ডায় পুকুরে নাইমা তোমার জন্য একটা ফুল তুইলা নিয়ে আইছি। আই লাভ ইউ। প্লিজ আমার ফুলটা তুমি গ্রহণ করো। আরে বাবা, জসিমা দেখি ভালোই পারে। কিছুক্ষণ পর মুক্তি ফুলটা হাতে নিয়ে হাসি মুখে বলতে লাগলো, নিশ্চয় ভাইয়া, আপনি আমার জন্য এত কিছু করে ফুলটা নিয়ে আসছেন, আর ফুলটা না নিয়ে পারি? থ্যাংক ইউ। আমি জানি তুমিও আমারে মনে মনে ভালোবাসো, কিন্তু বলো নাই। আপনি এত কষ্ট করে আমার জন্য এই ফুলটা এনেছেন, তাহলে আপনাকেও তো কিছু দিতে হয়। ওকে দাও, কি দিবা? চোখটা বন্ধ করুন। যা দুষ্টু, এত তাড়াতাড়ি এইসব? আরে করুন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, কিন্তু তাড়াতাড়ি, কেউ আবার দেখবে। এরপর জসিম চোখ বন্ধ করলো। অন্যের এইসব দেখা অন্যায়, তাই আমিও চোখ বন্ধ করলাম। ইস, আজকে সিঙ্গেল বলে লিপস্টিকের স্বাদ কেমন আজও জানতে পারলাম না। ঠাস ঠাস। আরে কি হলো? চোখ খুলে দেখি জসিম দুগালে হাত দিয়ে আছে। কেউই দেখে নাই। এরপর থেকে যদি আর কোনোদিন তোকে আমার সামনে দেখি, তাহলে হাত পা ভাঙিয়া পকেটে ভইরা দিমু, কথাটা যেন মনে রাখিস। এই বলে ফুলটা জসিমের গায়ের উপর ছুঁড়ে মেরে চলে গেল। জসিম গালে হাত দিয়ে আমার কাছে আসলো। তোরে আগেই কইছিলাম, এটা মাইয়া না, রিনা খান। এবার বুঝলি তো? আরে ধুর, মারছে তাই কি হয়েছে, হাতের ছোঁয়া তো পাইছি। এরপর থেকে ওই রাস্তার দিকে কম যেতাম, আর মুক্তির সাথে দেখা হতো, আর আমি ঘুরে বাসায় চলে আসতাম। সামনে যাওয়ার আর সাহস হয় নাই। মুক্তিও ব্যাপারটা খেয়াল করতো, কিন্তু কোনোদিন কিচ্ছু বলতো না। হঠাৎ একদিন আমাকে রাস্তায় দাঁড়ানো দেখতে পেয়ে ডাক দেয়। এই যে শুনছেন? আমি তো ভয় শেষ হবার মতো। বলুন। আপনি আমাকে দেখলেই পালিয়ে যান কেন? কই না তো, এমনি। ও আচ্ছা, ঠিক আছে তাহলে।
আজকে কেমন জানি শান্ত শান্তভাবে কথা বলছে, অনেক সুন্দর লাগছে। মেয়েটা কি এমনি নাকি শুধু রেগে গেলে থাপ্পড় মারে? একটু ট্রাই করি তো, বুকের সাহস নিয়ে বললাম। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলি। বলুন। আমি আপনার ফেসবুক আইডিটা একটু দেওয়া যাবে? দেয়া যেতেই পারে, এক গলিতেই যখন থাকি, আর ফেসবুক ফ্রেন্ড হতে সমস্যা কি? হ্যাঁ, থ্যাংক ইউ। এরপর থেকে শুরু হলো ওর সাথে চ্যাটিং। ও ফেসবুকে খুব কম আসতো, তবে যতক্ষণ থাকতো ততক্ষণই ওর সাথে কথা বলতাম। বুঝতে পারছিলাম মুক্তিও আমার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম প্রপোজ করব, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। কিন্তু যে রাগী মেয়ে, যাই হোক প্রপোজ করব, তাতে কি হবে? পরশুদিন রাতে ঠিক করলাম কালকে যেই করেই হোক ওকে প্রপোজ করবই। তা না হলে অন্য কেউ মুক্তিকে নিয়ে চলে যাবে। এলাকার অনেক ছেলেরই ওর প্রতি নজর ছিল, বিশেষ করে জসিমের। গতকাল রাতে ফেসবুকে আসা মাত্রই ওকে মেসেজ করলাম, তোমাকে একটা কথা বলবো। এখন জানি না সেটা তুমি কিভাবে নেবে, বাট কথাটা আমি মন থেকে বলছি। বলো। আই লাভ ইউ মুক্তি, আই রিয়েলি লাভ ইউ। মেসেজটা দেওয়ার পরই বুক কাঁপতে লাগলো। কি জানি উত্তর আসে নাকি আমার রুমে এসে আবার ধুলাই দিবে নাকি, খুব ভয় হচ্ছিল। কিছুক্ষণ পর মেসেজ আসলো, শালা তুই মোটা, তোর বাপ মোটা, তোর 14 গোষ্ঠী মোটা। আমার ওজন মাত্র 42 কেজি, আর তুই কস আমি মোটা? আরো সিলিম হইতে কস তুই আমারে? আমি মোটা হইলে তুই খাসি পাঠা, হাতি জলহস্তি গরু। আমি যখন এতই মোটা, তো আমারে প্রপোজ করছস কেন? যা অন্য কোনো চিকুন মাইয়ের সাথে প্রেম কর, যা ভাগ। আমি তো কিছুই বুঝলাম না, আমি আবার এগুলো কখন বললাম? অতঃপর আমার পূর্বের মেসেজখানা চেক করলাম, সেখানে লেখা ছিল আই লাভ ইউ মুটকি। আমি ভুলে মুক্তি লিখতে গিয়ে মুটকি লিখে ফেলেছি। সামান্য একটু গরমিলে টির জায়গায় কে এর জায়গায় টি। তারপর মেসেজ করলাম, দেখালো ওয়ান অর মোর অফ ইউর রেসিপেন্টস আর নট ভ্যালিড, প্লিজ ট্রাই এগেন। আমারে ব্লগ দিছে। সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে ছিলাম মুটকি চুক্কু মুক্তির জন্য। কিছুক্ষণ পর মুক্তি রাস্তায় বের হলো আর রাগী চোখে তাকিয়ে আমার দিকে আসছিল। আর অমনি একটি ছেলের সাথে মুক্তির ধাক্কা লাগলো। সরি আপু, আমি আসলে দেখতে পারিনি। মুক্তি ছেলেটার শার্টের কলার ধরে, হারামজাদা, আমাকে কি তোর সাদা কালার টিভি মনে হয় যে ধাক্কা দিবি আর সরি বলবি আর অমনি সব কিছু ঠিক হয়ে যাবে? আমি সত্যি বলছি আপু, আমি দেখতে পারিনি। মেয়ে মানুষ দেখলে খালি ধাক্কা দিতে মন চায়, তাই না? আমার ভুল হইয়া গেছে আপু, প্লিজ আমারে ছাইরা দেন। ইচ্ছে করে ভুল করবি, এখন বলছিস ছেড়ে দিব? এরপর ছেলেটাকে ছেড়ে দিয়ে মুক্তির চোখ বড় বড় করে আমার দিকে এগিয়ে আসছিল। এইসব দেখে তো আমার ভিতরে যা আছে সব কিছু শুকায় গেছে। আমার মনে হয় আজ আমি শেষ। মুক্তি আমার কাছে আসতেই আমি এক দৌড়ে আমার রুমে এসে টকটক করে 2 গ্লাস পানি খাইলাম। যাক বাবা, বেঁচে গেছি। এরপর থেকে আর ওই দিকে যাই নাই। এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন খবর এলো 2 মাস আগে একটা ছোট্ট কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, আর সেখানে নাকি সিলেক্ট হয়েছি। ভালোই হলো। চাকরিতে যোগ দেওয়ার পর কিছুদিন পরেই ছোট্ট বন্ধু পড়াশোনা নিয়ে ব্যস্ত, বাবার কাজ নিয়ে ব্যস্ত। মায়ের আবার হার্টের প্রবলেম। সারাদিন বাড়িতে একা, দেখাশোনার মতো কেউই নেই। মাকে দেখাশোনা করার জন্য বাবা মা বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। আমি কোনো উপায় না পেয়ে মায়ের কথা ভেবে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আর এমনিতেও আমার প্রেমটা শুরু না হতেই শেষ হয়ে গেল, সেটা তো আপনারা জানেন। আমার কোনো গার্লফ্রেন্ড নাই, তাই নো টেনশন। বিয়েতে আমার 100% মত। বাবা মা আর বোনের সাথে মেয়ে দেখতে গেলাম। প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি মেয়ে দেখার জন্য, কিন্তু এখনো মেয়ে আসছে না। বসে থাকতে থাকতে আমার 2 নাম্বারটাই পেয়ে গেল, মানে প্রস্তাব। একটু চেপে নিলাম। এভাবে আরো আধা ঘন্টা চলে গেল। আর একটু চেপে নিলাম। এভাবে আস্তে আস্তে চাপ খালি বেড়েই যাচ্ছিল। আমি আর ধরে রাখতে পারছিলাম না। কি করব বুঝতে পারছি না। কাকে বলবো? শালা জসিমটাও আসলো না। শালার নাকি কিসের কাজ আছে, তাই আসেনি। মনে মনে শালাকে গালি দিতে লাগলাম, হারামজাদা বান্দরী তোর। আল্লাহ, আমায় আর একটু শক্তি দাও, তাহলে উঠাই নাও। আর পারছি না। খুব কষ্ট চেপে বসে রইলাম। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসলো। সবাই মেয়ে দেখলো, তাদের নাকি পছন্দ হলো। এবার আমার পালা।
কে রে মাহিম, মেয়ে তোর পছন্দ হয়েছে তো? আমার তো খুব পছন্দ হয়েছে। আমি মরছি আমার জ্বালায়, আর মেয়ারটে। কে রে, কিছু বলছিস না কেন? কি বলবো বুঝতে পারছি না, কথা বললেই মনে হয় বের হয়ে যাবে। আমাকে এভাবে দেখে আমার ছোট্ট বোন সাথী আমার কানে কানে বলতে লাগলো, কিরে ভাইয়া, তোর কোনো সমস্যা নাকি? তোরে কেমনে কোমরে বইন? আমার কি সমস্যা? আমাকে এভাবে করতে দেখে বাবা বলে উঠলো। আমার মনে মাহিম একটু আলাদাভাবে কথা বলতে চাইছে। বাবার কথাটা শুনে মন চাইছে আব্বারে 2 গালে চুম্মাই। যাক, অন্য রুমে গেলে মেয়েটাকে বলে দিব আমার সমস্যার কথা। এরপর আমি আর মেয়েটা আলাদা রুমে চলে আসলাম। দুজনে চুপ করে দাঁড়িয়ে আছি। মেয়েটার লজ্জা মনে হয় বেশি, কেমন জানি করছে। কি আর করবো বলতে পারছি না। এদিকে তো আমি আর পারছি না। একটা কথা বলবো? জি বলুন। মেয়েটাকে দেখে মনে হচ্ছে একটু বোকা বোকা, কিছু মনে করবে না। হ্যাঁ প্লিজ, আমার একটু প্রস্তাবের জায়গাটা দেখাবেন প্লিজ। না, আপনি আগে দেখান। মানে কি? আমি আপনাকে কি দেখাবো? ওই যে আপনি যেটা দেখতে চাইলেন, আপনারটা। মাইয়ার কথা শুই না আমি বেহুশ, মাথা ঘুরা পড়ে গেলাম। আর কিছু বলতে পারলাম না। মেয়েটা আমাদেরকে কেমন করে তাকিয়ে হাসছে, পেটটাও কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। মান সম্মান মনে হয় আমার সব শেষ। অসহায় হয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা আমি এখানে কেমন করে? সেই কি রে, তোর কিচ্ছু মনে নাই? না বাবা। তোরা যখন রুমে গেলি তার কিছুক্ষণ পর তোর চিৎকার শুনে রুমে গিয়ে দেখি তুই পড়ে আছিস, আর অমনি তোর বাবা পানি এনে তোর উপর ঢেলে দিল। যাক বাবা, ইজ্জত বাড়ছে। বাবার ওই পানির সাথে আমারই চলে গেছে। তারপর বাসায় আসার পর আমি বলে দিলাম যে এই মেয়েকে আমি বিয়ে করব না। কেন? এই মেয়েকে আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে, কালকে অন্য মেয়ে দেখতে যাব। সকালবেলা আবার গেলাম দেখতে। মেয়ে দেখার আশায় আগে 1 নম্বর 2 নম্বর কিছু সেরে জসিম শালাকে সাথে নিয়ে এসেছি। মেয়ে দেখার জন্য বসে আছি, আমার পাশেই জসিম বসে আছে। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসলো। আমি মেয়ে দেখা বিয়ে করার জন্য এক প্রকার লাফালাফি শুরু করে দিলাম। খুশিতে চাঁদের দেশ থেকে ঘুরে আসলাম। আরে বাহ, মেয়ে দেখতে পরীর মতো। আস্তে আস্তে জসিমের কাছে এসে, যাকে বলে প্রথম দেখায় বাস। কি? না মানে ক্রাশ। হাই বেটা, বিয়ে কি তুই করছিস নাকি আমি? কেন তুই? তাহলে তুই ক্রাশ খাস কেন? না মানে ভাবি অনেক সুন্দর। কে রে, তোরা ফিস ফিস করে কি বলছিস? না মানে আন্টি মাহিম বলেছে ওরা নাকি আলাদাভাবে কথা বলতে চায়। বাহ, গুড। এই না হলে বন্ধু? না, তার কোনো দরকার নাই। বাবা মনে হয় কালকের ঘটনার কথা মনে করে দিচ্ছে না। কালকে বাবাকে চুমু দিতে চাইছিলাম, আর এখন মনে হচ্ছে কালকে বাবাকে চুমু দিলে সেটা আজকে ফেরত নিতাম। শালার বাবা। মন খারাপ করে আমি হবু বউয়ের দিকে তাকাচ্ছিলাম। ঠিক তখনই তার পাশে থাকা একটা মেয়ে চোখ মারল আমাকে। কি ফাজিল মেরে বাবা, চেনা নাই জানা নাই চোখ মারল। দেখে মনে ছিল ওটা হবু শালিকা। আচ্ছা বাবা, তোমরা অন্য রুমে গিয়ে কথা বলো। বা শাশুড়ি মাও দেখছি আমার মায়ের মতো আমার মনের কথা বুঝে। মেয়ের সাথে আলাদাভাবে কথা বলতে অন্য একটা রুমে গেলাম। আমরা দুজন। আমি চুপ করে মেয়েটার দিকে। কি হলো, কিছু বলবেন না কেন? না মানে আপনি কি কাউকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে এখনই বলতে পারেন। না, আমি কাউকে ভালোবাসি না। আমাকে পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, হয়েছে অনেক। তারপর বিয়ের দিন তারিখ সব ঠিক হলো। আমি তো খুব খুশি এই বিয়েতে। বেশ কিছুদিন কেটে যাবার পর অবশেষে বিয়ের দিন কাছাকাছি চলে আসে। বিয়ের ঠিক আগের দিন চলে আসে একটা দুঃসংবাদ। সেই মেয়েটা কি পালিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে। এ কথা শুনে আমার পায়ের তলা থেকে আকাশ সরে গেল, টুকু মাটি সরে গেল। সকিনা রে, এভাবে আমার সাইডা গেলি? কিন্তু মেয়েটা তো বলেছিল যে ওর নাকি বিয়ে নাই। এটা মাইয়া নাকি ছাগল? যাক বাবা, ওই মেয়ের হাত থেকে বেঁচে গেছি। ওর সাথে বিয়ে হলে জীবনটাই তেজপাতা হয়ে যেত। যাক বাবা, আল্লাহ বাঁচাইছে। বিয়ের দিন আমার পরিবার সব আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েছি এবং ওদের পরিবারও তাই করেছে। সবাই আসা শুরু করেছে। এখনো মান সম্মান বাঁচাতে বাবা বলল মেয়েটির বোন মানে আমার হবুশালী রিশাকে আমায় বিয়ে করতে হবে। আজকে আমার বাসরাত। বিয়ের কাজ সব শেষ করার পর রেশাকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম।
আজকে ভালোই লাগছে। হবু বউ পালিয়েছে তো কি হয়েছে, হবু শালি তো আছে। তবে হবু শালি মানে আমার বউ, সেও কিন্তু দেখতে সেই বাস এত ক্রাশ খাওয়ার মতোই। রিচা এখনো ছোট্ট, তবে একেবারে যে ছোট তা না। বিয়ের বয়স এখনো হয়নি রিচার, কিন্তু আপনারাই তো দেখলেন বিয়েটা কেমন করে হলো। যাই হোক, মনে আনন্দ নিয়ে বাসর ঘরে ঢুকলাম। আহা, এই বাসর রাত নিয়ে ছোটবেলায় কত স্বপ্ন দেখতে, কত প্যান্ট নষ্ট না থাক, সব কথা সবখানে বলা যায় না। এখন রাত 2টা, আমি বাসর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলাম, আর খাটের কাছে এসে দেখি রিশা এক হাত ঘোমটা টেনে বসে আছে। আমি খাটের উপর উঠে বসে রিশার ঘোমটা তুলতে যাব, আর অমনি রিশা আমার হাতটা সরিয়ে দিয়ে ঘোমটা তুলে, এই যে দুলা ভাই, আপনি কিন্তু একদম আমার কাছে আসবেন না, স্পর্শ করবেন না বলে দিলাম। মানে কি বলো এসব? আমি তো তোমার স্বামী, আর তুমি তো আমার বউ। আজকে আমাদের বাসর রাত, আর তুমি বলছো কাছে আসবো না, তোমাকে স্পর্শ করবো না? জি না, আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আর আমার কি বিয়ের বয়স হয়েছে? আর আপনার তো বিয়ে করার কথা ছিল আমার বড় আপুকে। হ্যাঁ, কিন্তু সেটা তো হয়নি। তোমার আপু তো পালিয়েছে অন্য একটা ছেলের সাথে, পাজি ফালাটি মেয়ে। এই খবরদার, একদম আমার আপুকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না বলে দিলাম। পালাটি মেয়েকে পালাটি বলবো না, কি বলবো? পালাটি মেয়ে। পালবে না তো কি করবে শুনি? প্রেম করবে একজনকে আর বিয়ে করবে আরেকজনকে? আচ্ছা, এসব বাদ দাও তো, অনেক রাত হয়েছে। তো আমি কি করব? কি করবে মানে? আজকে আমাদের বাসর রাত। তো কি হয়েছে? বাসর রাতে কেউ এভাবে বসে রাত কাটায় নাকি? তো কিভাবে রাত কাটায়? কেন, তুমি জানো না? আমি কেমন করে জানবো? আমি তো এখনো ছোট। কি? তাহলে বিয়ে করলে কেন? বাবা বলেছে তাই করেছি। আমি কখনো বাবার অবাধ্য হইনি তো, তাই। আল্লাহ গো, তাহলে কি আমার বাসর হবে না? আমার এত স্বপ্ন, আমার বাসর। আপনার বাসর হবে তো বড় আপুর সাথে। এই, আমি বিয়ে করেছি, তোমাকে বাসর করব কেন তোমার আপুর সাথে? আমি তো তোমার স্বামী। এই দেখুন, আমি এত কিছু জানি না। আপনি আমার দুলা ভাই, শুধু এইটুকুই, আর কিছু না। আর আপনি সারা জীবন আমার দুলা ভাই হয়েই থাকবেন, ব্যাস। প্লিজ দিশা, বাদ দাও না এসব। কোন সবের কথা বলছেন দুলা ভাই? এই যে তোমার এই পিচ্চির নাটকটা। কি আমি নাটক করছি? আবার একটু রাগ দেখে? তা নয় তো কি? তখন যে বললে আমার কাছে আসবেন না, আমাকে স্পর্শ করবেন না, আর এখন বলছো তুমি কিছুই জানো না। আরে তখন তো ওটা আমি টিভি সিরিয়ালের ডায়লগ বলেছি। প্রায়ই দেখি সিরিয়ালের পার্টস রাতে এমন করে বলে, তাই আমিও বলেছি। কি? কেমন হয়েছে দুলা ভাই? খুব ভালো হয়েছে। আল্লাহ, এটা কার পাল্লায় পড়লাম? আপনারাই বলেন, বউ যদি স্বামীরে দুলাভাই বলে ডাকে তাহলে কেমনটা লাগে? তাও আবার বাসর রাতে। শালার বাবা শেষমেশ এই অবুঝ পিচ্ছি মায়াটাকে আমার গলায় ঝোলাই দিল, যে কিনা কিছুই বুঝে না। যাই হোক, এটা খুব মেরামত করতে হবে, সব কিছু বোঝাতে হবে। কি হলো দুলা ভাই, কিছু বলছেন না যে? আচ্ছা, তুমি তো খুব সিরিয়াল দেখো তাই না? দেখি তো। আচ্ছা চলো, আজকে আমরা সিরিয়ালের মতো করে বাসর করি। কেমন করে? এই তো লাইনে আসছে, আমার কাছে এসে বসো। রিশা আমার কাছে এসে বসে। এবার আর একটু কাছে আসো। রিশা আমার একদম কাছে এসে বসলো। এবার এবার আমার দুই কাঁধে দুই হাত দিয়ে আমার চোখের দিকে তাকাও। রিশা আমি যা বললাম তাই করলো। এবার আমার চোখের দিকে তাকিয়ে থাকো। রিশা আমার চোখের দিকে তাকিয়ে আছে, আমিও চোখের দিকে তাকিয়ে আছি। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে রিশার মুখে। কি নিষ্পাপ মুখ, চোখে হালকা করে কাজল, কপালে ছোট্ট করে একটা টিপ, ঠোঁটে হালকা করে লিপস্টিক। রিশা আমার কাছে আসতেই আমার মাঝে অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলাম। ইচ্ছা করছে তার নরম ঠোঁটে আমার ঠোঁটের মিষ্টির সম্পর্কে আমার ভালোবাসা হারিয়ে দেই রিশাকে। আমি এক হাত রিশার কোমরে দিয়ে আমার আরও কাছে টেনে নিতেই রিশার সারা শরীর যেন কেঁপে উঠল।
কি কি করছেনটা কি? চুপ, এখন কোনো কথা নয়। আমি আমার মুখ একদম রিশার কাছে এনে আস্তে আস্তে করে চোখ বন্ধ করো। রিশা বাচ্চাদের মতো আমার কথা মতো চোখ বন্ধ করলো, চুপ করে আছে। তারপর আমিও চোখ বন্ধ করে আস্তে আস্তে রিশার ঠোঁটের সাথে মিষ্টির সম্পর্কের জন্য গিয়ে আনতে লাগলাম। এমন সময় রিশা আমাকে সরিয়ে দিয়ে, হয়েছে। হয়েছে মানে? এখনো তো কিছুই হলো না। হয়েছে মানে সিন শেষ। কি? কিসের সিন শেষের কথা বলছো তুমি? আরে দুলা ভাই, আপনি তো বললেন যে সিরিয়ালের মতো বাসর করতে। তো মানে সিরিয়ালের তো এর থেকে বেশি দেখি নাই। তার মানে কি তুমি এতক্ষণ আমার সাথে সিরিয়ালের মতো অভিনয় করছিলে? আপনি তো বললেন সিরিয়ালের মতো বাসর করতে। আল্লাহ, এইটা আমার কি দিলা? কি হলো দুলা ভাই, কি পাইছেন? কিছু না গো। আচ্ছা সরেন, আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। ঘুমাবে মানে? ঘুম পাচ্ছে তো ঘুমাবো না তো কি? উফ, তাহলে আমার বাসর? আরে ধুর, আপনার বাসর আপনি একাই করেন, গিয়ে যান। বাসর আবার একা করা যায় নাকি? ওকে, আপুর জন্য অপেক্ষা করুন। যেদিন আপু, সেদিন আপুর সাথে বাসর কইরেন। এখন যান তো, আমি ঘুমাবো। আমি যাব মানে? আপনি রুম থেকে বেরিয়ে যাবেন তো? কি আমার সাথে শুবেন? সাথে শুবো? জি না, আমার আম্মু বলেছে যে অন্য কোনো ছেলের সাথে রাত কাটাতে নেই। বাট আমি তো তোমার স্বামী। জি না, আপনি আমার দুলা ভাই। এবার যান তো, যান। আমি কোথাও যাব না। কেন যাবেন না? এটা আমার রুম, আমার বিছানা, সো আমি কোথাও যেতে পারবো না। আর তোমার অসুবিধা হলে তুমি এই রুম থেকে বেরিয়ে যাও। কি? আপনি এত রাতে একটা বাচ্চা মেয়েকে রুম থেকে এভাবে বেরিয়ে যেতে বলছেন? আরে বাবা রে বাবা, মনে হয় এখনই কচি খুকি। তাই? আপনি জানেন আমি এখনো প্রতি রাতে দুধ খাই? কি, এই বয়সে? না না, মানে আপনি যা ভাবছেন তা নয়, মানে গরুর দুধ। আর এই বয়স মানে সবে আমার মাত্র 15 থেকে 16 হবে। 15-16 হবে, আর তুমি বলছো এখনো কিছুই বোঝো না? বুঝি তো, আমি সব বুঝি। তাহলে আমার সাথে বাসর করছো না কেন? আসলে দুলা ভাই, আগে কখনো বাসর করিনি তো, তাই আর কি, এই দিক দিয়ে আমি একটু কম বুঝি। আচ্ছা, আমি বুঝিয়ে দিলে বুঝবে তো? দেখুন, আমার এত বোঝা লাগবে না। যেদিন আমার আসল স্বামীর সাথে বিয়ে হবে সেদিন বুঝবো। এখন যান দুলা ভাই, আমার খুব ঘুম পেয়েছে। এই বলে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে। বাসর রাতে কই একটু বউয়ের আদর পাবো, সেটা তো হলোই না। উল্টা দুলাভাই বানিয়ে নিচে পাঠিয়ে দিল ঘুমাতে। হায় আল্লাহ, এই বোকা অবুঝ মায়াটাই কি আমার কপালে ছিল? শালা ওদের সবার মান সম্মান বাঁচাতে গিয়ে আমাকে ঠেলে দিল জাহান্নামে। বিয়ের আগে ভেবেছিলাম সব কিছু মনে হয় ঠিকই থাকবে, অনেক সুখে থাকবো, কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আমার কপালে কি আছে। শুনেছিলাম বাসরাতে কত মজা হয়, বাসরাতে মানুষ নাকি বিড়াল মারে, আর আমি তো মারতেছি মশা। বউ তো আদর করলো না, তাই এখন আবার শালার মশা ইঞ্জেকশন দিতেছে। মশা মারতে মারতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। সকালে রিশার ডাকে ঘুম ভাঙলো। এই যে দুলা ভাই, ওঠেন। কেমনটা লাগে আপনারাই বলেন তো? স্বামীকে বলছে দুলা ভাই, এমনিতেই বাসর রাত চলে গেল, সারা রাত ঘুমাতে পারিনি মশার জ্বালায়, আবার সকালবেলায় মনটা খারাপ করে দিল। এই, আমি কিসের দুলা ভাই তোমার? কিসের দুলা ভাই মানে? আমার আপুর স্বামী, তাই আমার দুলা ভাই। এই, আমি তোমাকে বিয়ে করছি নাকি নাকি তোমার আপুকে বিয়ে করছি? আমাকে বিয়ে করেছেন। তাহলে আমি তোমার দুলা ভাই নাকি স্বামী? দুলা ভাই? রে, এটা মাইয়া নাকি অন্য কিছু? কেন, আমাকে দেখে আপনার কি মনে হয়? হ্যাঁ, এই যে শোনেন, বেশি কথা না বলে যান, নাস্তা বানান আমার জন্য, আমার ক্ষুধা পেয়েছে। কি? আমি নাস্তা বানাবো? আপনি? আল্লাহ রে, এই মায়া বলে কি? আমি ওর বউ নাকি ও আমার বউ? এই দুলা ভাই, নাস্তা বানাতে যাবেন নাকি আমি কাঁদবো? এই, তুমি নাস্তা বানাতে পারো না? না, পারি না। আমি এখনো বাচ্চা না? তাহলে কি আমাকে নাস্তা বানাতে হবে? না হলে এখনই কিন্তু আমি কান্না করবো দুলা ভাই। ধুর, দুলাভাইয়ের গুষ্টি কিলাই। এই জ্বালায় থাকা যাচ্ছে না। কোনো উপায় না পেয়ে নাস্তা বানাতে চলে গেলাম নাস্তার টেবিলে। আরে বা দুলা ভাই, নাস্তা তো আপনি সেই বানাতে পারেন। কসু বানাতে পারি শালি। জি,
আমাকে শালি বলেই ডাকবেন। দেখেন তো মেজাজটা গরম হয় না? বউকে নাকি শালি বলে ডাকবো? বউকে শালি বলে ডাকবো কেন? এই যে কিসের বউ? হ্যাঁ, আমি কারো বউটও না। এবার বউ বললে না আপনাকে আমি। কি করবে গো বউ? আবার বউ বললেন? দুঃখিত, শালি বলতে বউ বলে ফেলেছি। হায় রে ভাগ্য, নিজের বউকে নাস্তা বানিয়ে খাওয়াতে হচ্ছে, না জানি আরো কত কি করতে হবে। এর থেকে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। না, আজকে ওকে সাহায্য করতেই হবে, কিন্তু কিভাবে করব সেটাই ভাবতে লাগলাম। হ্যাঁ, একটা বুদ্ধি বের হয়েছে। আজকে রাতেই ওকে মজা দেখানোর প্রস্তুতি নিয়ে বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে 2টা খেলনা সাপ কিনে নিলাম। নাচতে নাচতে গান গাইতে গাইতে বাড়িতে আসছিলাম, এমন সময় কে যেন ডাকছিল আমাকে পেছন থেকে। আমি পেছনে তাকিয়ে দেখি মুক্তি আমার দিকে এগিয়ে আসছে। ওকে তো প্রপোজ করেছিলাম, আর ববি তো তত করেছি অন্য মেয়ে। আজকে মনে হয় আমি শেষ। আমার তো মুক্তিকে দেখে হাত পা হাঁটু সবকিছু কেমন কাঁপতে লাগলো। কি করব বুঝতে পারছি না। কি ব্যাপার, এত করে ডাকছিলাম শুনছিলেন না কেন? না না, মানে আমি আসলে শুনতে পারি না আপু। কিসের আপু, থাপ্পড় খেতে চান নাকি? না না না, ঠিক আছে, আর বলবো না। আচ্ছা, কিছুদিন ধরে আপনাকে দেখতে পাচ্ছিলাম না কেন? আসলে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আজকে মাত্রই আসলাম। যাক বাবা, তাহলে আমার ব্যাপারে এখনো কিছুই শোনেনি। কই গিয়েছিলেন? বাবা বাজারে। আপনাকে আজকে বাস দিয়ে আসার সময় দেখেছিলাম, আপনি আমার পাশের সিটেই বসেছিলেন। ও, তার মানে আমার পাশের সিটে যে বোরকা পরা মেয়েটি আপনি ছিলেন? জি, সেই মেয়েটি আমি ছিলাম। তো কথা বললেন না যে? আসলে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কথা বললে যদি আবার আপনার ভাড়াটা দিতে হয়, তাই আর কি কথা বলিনি, কারণ আমার কাছে টাকা কম ছিল। ও, হুম। কি গিফটটা মাইয়া রে বাবা, ফৈন্নির ঘরে ফৈন্নি। এই, আপনি কিছু বললেন আমাকে? কি? কিছু না তো। না, আমার মনে হলো আপনি ফিস ফিস করে কিট নাকি কিছু একটা বললেন আমাকে। আরে না না, আমার মনে হয় আপনি ভুল শুনেছেন। তাই মনে হয় হবে। যাক, অল্পের জন্য বেঁচে গেলাম। তো কেমন আছেন? ভালো, আপনি? আমিও ভালো। আপনাকে একটা কথা বলার ছিল। কি বলুন? আই লাভ ইউ। কি? ইংরেজি বলছেন না নাকি? না মানে? আরে ধুর, কি না মানে মানে করছেন? সেদিন তো আপনি আগে প্রপোজ করেছিলেন আমাকে, আর আজকে আমি যখন আপনাকে প্রপোজ করলাম তখন আপনার আই লাভ ইউ টু বলে সমস্যাটা কি? না মানে আমার কিছুদিন সময় চাই। আচ্ছা ঠিক আছে, আপনার হাতে এগুলো কি? না না, কিছু না। বাই। আর শেষে যেন উত্তর হ্যাঁ হয়, না হলে কিন্তু আপনার খবর আছে বলে দিলাম। তারপর মুক্তি চলে গেল। আমার সবকিছু কেন উল্টা উল্টা লাগছে ভয়। এখন কি করব আমি? মায়েকে এমনিতেই বোকার পাল্লায় পড়ে জীবনটা তেজপাতার মতো হয়ে গেছে, তারপর আবার এই রাক্ষসী মেয়ে। বাড়িতে আসার পর একটু মুচকি হেসে রুমে ঢুকছিলাম। হ্যাঁ, আজকে তোমাকে মজা দেখাবো। তাই কি কিছু বললেন নাকি? না, কিছু বলিনি, এমনি খুশি। কখন রাত হবে তার জন্য অপেক্ষায় রইলাম। রাতে সবাই মিলে খাওয়ার পর রুমে দেখি রিশা কিসের যেন বই পড়ছে। আমি কিছু না বলি খেলনা সাপ দুটো সাথে নিচে শুয়ে পড়লাম। কি ব্যাপার দোলা ভাই, আজকে এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন যে? কাল রাতে তো তুমি বাসরও করতে দিলে, আমায় ঘুমও পারতে দিলে না, তাই ঘুম পেয়েছে। আমি আবার কি করলাম আপনাকে? না কিছু না, গুড নাইট, আমি ঘুমাবো। এই বলে ঘুমের ভান করে শুয়ে আছি সুযোগের অপেক্ষায়। একটু পর বিছানা থেকে উঠে রিশা ওয়াশরুমে যায়, আর এই সুযোগে আমি খেলনা সাপ দুটো ওর বিছানায় সুন্দর করে রেখে দিয়ে আবার নিচে শুয়ে ঘুমের ভান করে থাকলাম। একটু পর রিশা এসে যখনই বিছানায় উঠতে গেল তখনই চিৎকার দিয়ে আমার বুকে এসে পড়ে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আমি তো মনে মনে খুব খুশি, আমার প্ল্যান মতো কাজ হয়েছে। এই রিশা, কি করছো? কি? ছাড়ো, আমাকে ছাড়ো প্লিজ, আমাকে ছেড়ে দিবেন প্লিজ। আজকে আমি খুব ক্লান্ত, আমাকে বাঁচান প্লিজ। কি হয়েছে তোমার? সাপ সাপ। আরে কোথায় সাপ? ওই যে বিছানায় সাপ। তো আমি কি করব? আরে ছি ছি রিশা, আমি না তোমার দুলাভাই,
তুমি আমার বুকে কেন? সরো বলছি। না, আমার ভয় করে। তুমি তো আমার সোনা স্বামী। এই তো লাইনে আসছো। দরকার নেই, বিপদে পড়লে স্বামী, আর না পড়লে দুলাভাই। না 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 না, এখন থেকে আপনি আমার স্বামী, আর দুলাভাই বলবো না প্লিজ। সাপগুলো গেছে নাকি দেখেন তো। ওই তো এখন আছে বিছানে। প্লিজ তাড়াতাড়ি সাপগুলোকে মেরে ফেলুন, আমার খুব ভয় পাচ্ছে। বাচ্চাদের মতো ভয় পেয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আচ্ছা, মেরে ফেলতে পারি, তবে কিছু শর্ত আছে। বলো তুমি রাজি? আমি আপনার সমস্ত শর্ত মেনে নিব। আপনি প্লিজ আগে সাপগুলো মেরে ফেলুন। আগে আমার শর্তটা তো শুনো। ওকে বলুন তাড়াতাড়ি, আমার খুব ভয় লাগছে। শর্তগুলো হলো, আমাকে একটা কিস করতে হবে, আর আমিও বিছানায় থাকবো তোমার সাথে। বলো তুমি রাজি? ইম্পসিবল। তাহলে আমাকে ছাড়ো, ছাড়ো। ওকে ওকে, আমি আপনার শর্তে রাজি। আপনি আগে প্লিজ সাপগুলো সরান প্লিজ। সত্যি? সত্যি প্লিজ, এবার তো সাপগুলো সরান। ওকে, তুমি একটা বাইরে যাও, আমি দেখছি। না, আমি আপনাকে ছাড়তে পারবো না, আমার অনেক ভয় লাগছে তো। আরে না সরলে আমি সাপগুলো মারবো কিভাবে? তুমি চোখ বুজে বাইরে যাও, আমি দেখছি। এরপর রিশা ভয় ভয় করে চোখ বুজে বাইরে গেল, আর আমি উঠে সাপ দুটিকে লুকিয়ে রাখলাম। হে রিশা, এখন ভিতরে আসো। সাপগুলো নেই তো? আরে না, নেই, এসো। রিশা রুমে এসে ভালো করে বিছানাটা দেখার পর, কি দিয়ে মারলেন সাপগুলোকে? কি দিয়ে আবার? হাত দিয়ে। হাত দিয়ে? কই সাপগুলো কই? ওই তো খাটের নিচে। কথা বলেই জিব্বায় কামড়ে দিলাম। কি? না মানে সাপগুলো তো জানাল দিয়ে ফেলে দিয়েছি, আর নেই। সত্যি? সত্যি। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এবার তুমি রেডি? রেডি মানে? ও মা, ভুলে গেলে? কি দুলাভাই? এই আবার দুলাভাই মানে? দুলাভাই বলবো না তো কি বলবো? কারণ তখন যে বললে আমি তোমার সোনা স্বামী, আর দুলাভাই বলবে না? আরে তখন সেটা ভয়ে বলেছি। ওকে ঠিক আছে, এবার তাহলে আমাকে কিস দাও। পারবো না। কেন? এটাও তো আমি ভয়ে বলেছি। উফ, ওকে তাহলে চলো একসাথে শুভ। পাগল নাকি? একটা তো কখনোই সম্ভব না। মানে কি? তাহলে তুমি একটাও শর্ত মেনে নিবে না? শর্ত আবার কই? একটা বাচ্চা মেয়ে ভয় পেয়ে বাঁচার জন্য আপনার কথায় হ্যাঁ বলেছে, আর আপনি সেটা শর্ত মনে করে নিলেন? হায় আল্লাহ, এত বড় একটা পিস নাকি এখনো বাচ্চা? এই দেখুন, আমার সাথে এমন করে কথা বললে কিন্তু আমি কান্না করে দিব দুলাভাই। আল্লাহ গো, এটা কোন মেয়ে? বিপদে পড়লে স্বামী, আর বিপদ কেটে গেলে দুলাভাই। এভাবে কিছুদিন যাওয়ার পর রিশাদের বাসায় আসি, মানে আমার শ্বশুর বাড়িতে। নতুন শ্বশুর বাড়ি তো, তাই শাশুড়ি মা ভালো ভালো রান্না করেছে। পোলাও, মাংস, রুই মাছ, কোপ্তা, কালিয়া, দই, বেগুন ভাজি এবং পাট শাক। এজন্যই মানুষ বলে শ্বশুর বাড়ির মধুর হাড়ি। আমি তো মনে মনে খুব খুশি। খেতে বসে কোনটা দিয়ে আগে শুরু করব বুঝতেই পারছি না। শাশুড়ি মা এইসব আমায় তুলে দিচ্ছিল, এমন সময় ফোনটা বেজে উঠলো শাশুড়ি মার রুমে। রিশা মা, দেখতো কে ফোন করলো? আমি পারবো না, আমি দুলাভাইকে খাবার দিচ্ছি, তুমি যাও। কি রে, তুই কাকে ধুলাবাই বলছিস? কাকে আবার? আমাকে? কি? আরো কত কিছু। কি রে রিশা, কি শুনছিস সব? যা শুনছো ঠিকই শুনছো। তুই কি সব বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে সব পরে বলবো, আগে যাও গিয়ে দেখো কে ফোন করেছে। এরপর রিশার মা রুমে গেল। এই দুলাভাই, এই আরো কত কিছু মানে? আমি কি করেছি আপনাকে? ধর, সামনে এত ভালো ভালো খাবার রেখে ঝগড়া করা যাবে না। না কিছু না, তুমি তো মিষ্টি সোনা শালি আমার, তুমি আবার আমাকে কি করবে? গুড। এবার দাও, খাবার দাও। এরপর রিশা আমাকে খাবার দিচ্ছিল। প্রথমে পোলাও তুলে দিল, তার মাংস আর রুই মাছ দিল। তারপর প্লেটে এক গাদা পাট শাক তুলে দিল। এই পাট শাক আমার একদম পছন্দ না, কি করবো বুঝতে পারছি না। আগেই পাট শাকটা শেষ করি, তারপর মাংস দিয়ে শুরু করব। তারপর তাড়াতাড়ি পাট শাক শেষ করলাম।
রিশা এটা দেখে বলল, আরে দুলা ভাই, আপনার বুঝি পাট শাকটা খুব ভালো লেগেছে, আর একটু দে। রিশা বলতে বলতে আর এক গাদা পাট শাক আমার প্লেটে তুলে দিল। কি করব বুঝতে পারছি না। যাক, অল্প একটু তো, এটাও আগে শেষ করি, তারপর মাংস দিয়ে শুরু করব। খুব তাড়াতাড়ি এটাও শেষ করলাম। যাক, এবার মাংস দিয়ে শুরু করি। এই বলে মাংস হাতে নিতে যাচ্ছিলাম, ঠিক তখনই আরে দুলা ভাই, আপনি দেখছি ছাগলের মতো পাট শাক খাচ্ছেন। পাট শাক আপনার এত প্রিয়? দাঁড়ান, আরো একটু দেই। এই বলে রিশা আমার প্লেটে আরো এক গাদা পাট শাক দিল। মেজাজটা গরম হয়ে গেল। মনটা চাইছে থাপড়াই দাঁতগুলো ফালাই দেই মাইয়ার, কিন্তু নতুন শ্বশুর বাড়ি, তাই কিছু না বলে বাটিতে আরো পাট শাক ছিল, সেটা টেরে নিলাম আমার প্লেটে। রিশা শুধু হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি খুব তাড়াতাড়ি পাট শাকটা আবার শেষ করে মাংসটা হাতে নিয়ে মুখে দিতে যাব, ঠিক তখনই আরে দুলা ভাই, আরো শেষ করলেন? আপনি তো দেখি ছাগল না, গরুর মতো পাট শাক খান। দাঁড়ান, আমি আরো পাট শাক নিয়ে আসছি আপনার জন্য। বুঝেছি, আমার আর মাংস খাওয়া হবে না। খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড রেগে, হারামজাদি, তোকে আর কষ্ট করে আমার জন্য পাট শাক আনতে হবে না, তার চেয়ে পাট ক্ষেতটা দেখায় দে, আমি গিয়া খাইয়া আসি। শ্বশুরবাড়িতে কিছুদিন থাকার পর বাসায় চলে আসি। এখনো পর্যন্ত রিশাকে আমি শুয়েও দেখিনি, মানে ছুঁয়েও দেখিনি। তোকে একসাথে ঘুমাই মাঝখানে, এক হাত ফাঁকা রেখে। এভাবে আরও কিছুদিন চলে গেল। সকালবেলা ঘুমিয়েছিলাম, খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। এমন সময়, এই দুলা ভাই উঠেন, আপনার জন্য নাস্তা তৈরি করেছি, খেতে আসুন তাড়াতাড়ি। উফ, প্রতিদিন রিশার এই ধরনের কথাগুলো শুনে আমার ঘুম ভাঙে। বিয়ের 2 মাস হয়ে গেছে, কিন্তু রিশা এখন আমাকে দুলাভাই বলে ডাকে। কি করব বলুন? এতবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই রিশা কিছুই বুঝে না, আমাকে দুলাভাই বলে ডাকে। আমি এখনো বেশি ওকে জোর করি না, কারণ আমি জোর করে কিছু পেতে ভালো লাগে না। সকালবেলা রিশার কথা শুনে মেজাজটা কিটকিটে হয়ে গেল। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর সেটা আমি বলছি তো, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। আমি জানি, ছাড়ো আমাকে। তাহলে কেন এমন করছেন? কি করছি আমি? এই যে আমার সাথে এমন করে কথা বলছেন কেন? এমনি কথা বলতে ভালো লাগছে না, ছাড়ো আমাকে। এই বলে হাত ছাড়িয়ে নিয়ে চলে আসছিলাম। রেশা এসে আমার সামনে দাঁড়ালো। দেখুন, আমি বুঝতে পারছি যে আমি তখন কিস করতে দেইনি বলে আপনি আমার সাথে এমন করছেন, তাই না? না, সরো সামনে থেকে। দাঁড়ান, আসলে প্রথমবার তো, তাই তখন কেমন জানি ভয় ভয় আর লজ্জা লাগছিল, তাই অমন করেছি। আপনি চাইলে এখন আমায় কিস করতে পারেন। বাচ্চাদের মতো করে বলেই লজ্জিত ভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রিশা। তুমি কি চাও, আমি বাসা থেকে বেরিয়ে যাই? না, আমি সেটা যাবো কেন? তাহলে সামনে থেকে সরো। আমি বলছি তো, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি, শুধু একটা ভুলের জন্য আপনি আমার উপর এত রাগ করে আছেন, আমার জন্য বাসা থেকে বেরিয়ে যেতে চাইছেন। থাক, আপনাকে কোথাও যেতে হবে না, আমি কালকে আমার বাপের বাড়ি চলে যাব, বলে দিলাম। এই বলে রিশা বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে চলে গেল। প্রেম, ভালোবাসা, রাগ, অভিমান মনে হচ্ছে এখন কিছুটা হলেও রিশা বুঝতে পারছে। রুমে এসে দেখি রিশা শুয়ে শুয়ে কাঁদছে বাচ্চাদের মতো করে। আমাকে দেখে রিশা আরো একটু বেশি কাঁদতে লাগলো। কাঁদুক, এখনো কিছুই বলবো না। আমি কিছু না বলে একটু ভাব নিয়ে তার পাশে শুয়ে পড়লাম। এখানে আমাকে কেউ ভালোবাসে না, তখন আপনার মা আমায় বকেছে, এখন আপনি আমার উপরে রেগে আছেন। আমি একটা বাচ্চা মেয়ে, কিছু বুঝি না বলে সবাই আমাকে রাগ দেখায়। থাকবো না, আমি কালই চলে যাব, থাকবো না আপনাদের বাসায়। এসব বলছে আর বাচ্চাদের মতো করে কাঁদছে রিশা। আমি শুনছি আর মনে মনে হাসছি ওর কথা শুনে। সত্যি রিশা এখনো একটা বাচ্চা মেয়ের মতোই পাগলি একটা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রিশা পাশে নেই। 9টা বাজে, কিন্তু আজকে আমায় ডেকে দিল না কেন? কি ব্যাপার, সত্যিই চলে গেছে নাকি? ধর, কি ভাবছি, মনে হয় এখন আমার অভিমান করে আছে তাই ডাকেনি। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হচ্ছি, কিন্তু এখনো রিশা রুমে এলো না। কিছুক্ষণ পর রিশা গাল ফুলা মুখ নিয়ে রুমে এলো। দেখে মনে হচ্ছে অনেকটাই অভিমান করে আছে আমার উপর। এই নিন আপনার চা। আমি কিছু না বলে চায়ের কাপটা হাতে নিলাম। এরপর রিশা একটা ব্যাগ হাতে নিয়ে, থাকবো না আমি এখানে, সবাই নিজেকে কি মনে করে কে জানে। আমার সাথে কেউ ভালো করে কথা বলে না,
কেন থাকবো আমি এখানে? ও মনে করেছে আমিও আটকাবো, কিন্তু না, আমি একটু অন্যরকম ভাবে শাস্তি দেব। এরপর ব্যাগটা হাতে নিয়ে থাকবো না এখানে, বাপের বাড়ি চলে যাব আমি। এই বলে দরজার কাছে গিয়ে থেমে গেল রিশা। ও মনে করেছে আমি বাধা দিব। আমি ওকে দেখেও না দেখার ভান করে রেডি হচ্ছিলাম। আমার দিকে ঘুরে রিশা, চলে যাচ্ছি আমি। আরে যাও তো, যাও। গেলাম। এই বলে বাচ্চাদের মতো কান্না করতে করতে হবে বের হয়ে গেল রিশা। যাক, চলে একটু শিক্ষা দিতে হবে রিশাকে, দেখি কত দূর যেতে পারে ও। সারাদিন চলে গেল, কিন্তু রিশা আমাকে একটি বারের জন্যও ফোন করেনি। আমিও আর ওকে ফোন দেইনি। মায়ের কাছে ফোন নেই, বাবাকে ফোন করে বলেছে ও নাকি বাসায় পৌঁছেছে। রাতে একা একা রুমে ভালো লাগছে না, কেন জানি রিশার কথা খুব মনে করছে, খুব মিস করছি তাকে। প্রতিদিন ঘুমানোর আগে ওর সাথে ঝগড়া হতো শোয়া নিয়ে, আমি যেন এক হাত দূরে থাকি। সারাদিন গেল, কিন্তু ও আমার একবারও ফোন করলো না। ধুর, কিছুই ভালো লাগছে না। 2 দিন হলো, কিন্তু রিশার কোনো খবর নেই। একদিন হঠাৎ বাড়িতে একটি চিঠি এলো মায়ের নামে। মা, তোমার নামে চিঠি এসেছে। দেখ কি লেখা, আমি রান্না করছি। আর কিছু না ভেবে চিঠিটা খুলে পড়তে লাগলাম। প্রিয় শাশুড়ি আম্মা, পত্রের প্রথমেই আমার সালাম গ্রহণ করবে। আশা করি ভালোই আছেন। আমিও ভালোই, একটু একটু বেশি বেশি ভালো থাকার জন্য আপনার সহজ সরল খরগোশের বাচ্চার মতো কিউট ছেলেটাকে আমার চাই। ভোরবেলায় হাঁটতে নিয়ে যাওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই। ভর দুপুরে বাসায় ফেরার সময় 1 প্যাকেট চিপস কিনে দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই। সন্ধ্যায় ঝুম বৃষ্টিতে হাত ধরে ভেজার জন্য হলেও আপনার ছেলেকে চাই। মাঝরাতে ঘুম ভেঙে হঠাৎ আইসক্রিম কিনে দেওয়ার বায়না করার জন্য হলেও আপনার ছেলেকে চাই। আমার প্রচণ্ড মেজাজ খারাপের সময় ধরে চর থাপ্পড় দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই। কন্ট্রোল করতে না পারার রাগটা যখন অভিমানে পরিণত হয়ে চোখ দিয়ে বের হয়ে গাল বেয়ে নিচে গড়িয়ে পড়বে, তখন আমার কপালে চুমু দিয়ে চোখ মুছে দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকেই চাই। অকারণ মন খারাপের সময় ফুপিয়ে ফুপিয়ে কাঁদার সময় জোর করে বুকে টেনে নেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই। যেদিন শাড়ি পরে সাজুগুজু করব, ওই দিন ঘরের সব কাজ করানোর জন্য হলেও আপনার ছেলেকে চাই। রোজ রাতে চুলে তেল দিয়ে বিরুনি করে দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই। রান্নাঘর থেকে ঘেমে একাকার হয়ে বের হওয়ার পরেও ফু দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই। একটা পাগল পাগল জীবন কাটানোর জন্য হলেও আপনার ছেলেকে চাই। একটা পাগল পাগল জীবন কাটিয়ে বুড়ো হয়ে হসপিটালের একই কেবিনে একই বেডে আপনার ছেলের বুকে মাথা রেখে মরে যাওয়ার জন্য আপনার ছেলেকে খুব করে চাই। ভালোই ভালোই ছেলেকে দিলে ভালো, না হয় বাসায় এসে কলার ধরে তুলে নিয়ে আসবো। নীতি, আপনার হবু বৌমা মুক্তি। চিঠিটা পরে আমার ভিতরটা কেমন জানি শুকিয়ে গেল। আবার এই মুক্তির নাম শুনলে আমার কেমন জানি ভয় ভয় লাগে। খুব রাক্ষসী একটা মেয়ে। এতদিন কোথায় ছিল কে জানে। চিঠি পড়েই নাস্তা না করে বাসা থেকে বের হয়ে গেল। যেভাবে চিঠি লিখেছে, না জানি কখন আমার বাসায় এসে আমার কলার ধরে তুলে নিয়ে যায়। 2 দিন পর অফিসের কাজ শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ দেখি মায়ের ফোন। রিশার কিছু হয়েছে নাকি, কি আবার হলো কে জানে। ফোনটা তাড়াতাড়ি রিসিভ করলাম। হ্যালো মা। বাবা মাহিম, তুই একটু তাড়াতাড়ি বাড়িতে আসতে পারবি? মায়ের কথাটা শুনে চমকে উঠলাম। রিশার কিছু হয়েছে নাকি? কেন মা, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? রিশা ফোন করেছিল নাকি? ওর কিছু হয়নি তো? আরে বাবা না, ওসব কিছু না, আমি ঠিক আছি। আর বৌমা ফোন করেনি। তাহলে বাসায় যেতে বলছো কেন? একটা মেয়ে এসেছে তোর সাথে দেখা করতে, অনেকক্ষণ হলো বসে আছে তোর জন্য। আমি বললাম যে তুই অফিসে, কিন্তু মেয়েটা কিছুতেই কোনো কথা শুনছে না। মেয়ে এসেছে? তুই তাড়াতাড়ি বাসায় আয়, আমি পারি না এই মেয়ে। আচ্ছা মা, ঠিক আছে, আমি আসছি। 2 দিন পর অফিসের কাজ শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ দেখি মায়ের ফোন। রিশার কিছু হয়েছে নাকি, কি আবার হলো কে জানে। ফোনটা তাড়াতাড়ি রিসিভ করলাম। হ্যালো মা। বাবা মাহিম, তুই একটু তাড়াতাড়ি বাড়িতে আসতে পারবি? মায়ের কথাটা শুনে চমকে উঠলাম। রিশার কিছু হয়েছে নাকি? কেন মা, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? রিশা ফোন করেছিল নাকি? ওর কিছু হয়নি তো? আরে বাবা না, ওসব কিছু না, আমি ঠিক আছি। আর বৌমা ফোন করেনি। তাহলে বাসায় যেতে বলছো কেন? একটা মেয়ে এসেছে তোর সাথে দেখা করতে, অনেকক্ষণ হলো বসে আছে তোর জন্য। আমি বললাম যে তুই অফিসে, কিন্তু মেয়েটা কিছুতেই কোনো কথা শুনছে না।
মেয়ে এসেছে? তুই তাড়াতাড়ি বাসায় আয়, আমি পারি না এই মেয়েকে নিয়ে। আচ্ছা মা, ঠিক আছে, আমি আসছি। মায়ের কথা শুনে তাড়াতাড়ি বাসায় চলে আসি। বাসায় এসে বাড়িতে ঢুকতে দেখি মুক্তি বসে আছে। মুক্তিকে দেখে আমি আবার বের হয়ে আসছিলাম, এমন সময় আরে কই যাচ্ছেন? আপনি এদিকে আসুন। কথা শুনে আমার ভয়ে আমার ভিতরটা শুকিয়ে গেল। কে জানি বাবা এ মেয়ে আজকে আমায় খোলা ধরে তুলে যেন না যায়। কি হলো, আসুন। কি করব বুঝতে পারছি না। ভয় ভয় করে মুক্তির দিকে এগিয়ে আসতে লাগলাম। বসুন আমার পাশে। না না, ঠিক আছে, আপনি বলুন। বললাম না বসুন। ভয় করে তার পাশে বসলাম। ভালো হয়েছে রিশা বাসায় নেই, সে থাকলে অনেক বড় একটা ঝামেলা হতো। তো কেমন আছেন? জি জি, ভালো। আপনি? আমিও ভালো। একটা কথা বলার জন্য আপনার বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে আপনার বাসায় আসলাম। তার আগে আমি একটা কথা বলতে চাই আপনাকে। না, আমি আগে বলি। না, আমি আগে বলি। আমি আগে বলছি, সো আমি আগে বলি। না, আমি আগে বলি। আমি বলছি না, আমি আগে বলি। আচ্ছা, ঠিক আছে, আপনি আগে বলুন। সরি। কেন? আপনাকে প্রপোজ করেছিলাম, আমি জানি আপনি হ্যাঁ বলবেন, কিন্তু কালকে হঠাৎ করে আমার বিয়ে ঠিক করেছে আমার বাবা মা, তাই প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। কথাটা শুনে মন চাইছে লুঙ্গি ডান্স দিই। ভাবলাম কি আর হইল কি, কিন্তু না, এখন আমাকে নাটক করতে হবে বিএফএ। কি বলছেন কি আপনি? ঠিক বলছি। আপনি জানেন আমি আপনাকে নিয়ে কত দুঃস্বপ্ন দেখেছি? মানে? না মানে স্বপ্ন আপনাকে নিয়ে। আপনি আমার কবুতরের বাচ্চা। আপনি আমার অন্ধকারের হারিকেন। আপনি আমার বৃষ্টির দিনের ছাতা। আপনি আমার যত্নে রাখা মোবাইল ফোন। আপনি আমার মোবাইলের ভিতরে সিম কার্ডটা, যেটা ছাড়া মোবাইল ফোনটাই অচল। আপনি ছেড়ে গেলে আমি অনেক কষ্ট পাবো। আমি জানি আপনি অনেক কষ্ট পাবেন, কিন্তু আমার কিচ্ছু করার নেই। না না না, তুমি আমার সাথে এমন করতে পারো না। আপনি প্লিজ, আপনি কাঁদবেন না। আপনি কাঁদলে আমার একদম ভালো লাগবে না। আমি গেলাম, আপনি সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করে নেবেন, আর পারলে আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে মুক্তি মুখে হাত দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল। না প্রিয়া, আপনি যাবেন না, প্লিজ প্রিয়া। মুক্তি আমার কোনো কথা না শুনে কেঁদে কেঁদেই চলে গেল। মুক্তি চলে যাওয়ার পর ড্যান্স করতে করতে রুমে যাচ্ছিলাম, দেখি মা সামনে। কি রে, কি হলো এইসব? আমি তো কিছুই বুঝলাম না। এসব তুমি বুঝবে না, এই বলে রুমে চলে আসলাম। রাতে খাওয়ার পর রুমে বসে জানালা দিয়ে চাঁদ দেখছিলাম। হঠাৎ কেন জানি রিশার কথা মনে পড়লো। 4 দিন হলো কিন্তু কোনো খবর নেই। মেয়েটার কিছু হয়েছে নাকি? ফোন দিব না দিব করে ফোন করলাম রিশাকে। প্রথমবার রিসিভ করলো না, আবার ফোন করলাম, রিং হলো কিন্তু কেউই রিসিভ করলো না। মনে হয় খুব রাগ করেছে আমার উপর। ট্রাই করতে করতে ফোন ধরেই ফোনের ওই পাশ থেকে হ্যালো, কে? কণ্ঠ শুনে মনে হলো রিশার মা, মানে আমার শাশুড়ি মা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছেন মা? জি বাবা, আল্লাহ রেখেছে ভালো। তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি। রিশা কোথায়? বাবা, ওর তো 2 দিন থেকে খুব জ্বর, শুয়ে আছে, আমি ওর পাশেই আছি। সে কি, ও 2 দিন থেকে জ্বরে পড়েছে, আর আপনারা আমায় একটি বারের জন্য জানাবার প্রয়োজন মনে করেননি? দেখো বাবা, তোমাদের মাঝে কি কিছু হয়েছে তা আমি জানি না। আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু রিশা না করেছে। আচ্ছা, রিশাকে একটু ফোনটি দিন তো। আচ্ছা রিশা, এই নে কথা বল। না, আমি কারো সাথে কথা বলবো না, তুমি যাও এখান থেকে। বাবা, সে কথা না বলবে বলছে। আচ্ছা বা, আপনি ফোনটা ওর কাছে রেখে যান। আচ্ছা বাবা। হ্যালো রিশা, 2 মিনিট হলো কিন্তু কোনো শব্দ নেই ফোন। আমি শুধু একাই কথা বলে যাচ্ছি। এই রিশা, কথা বলছো না কেন? কি হলো, কথা বলবে না তো? আচ্ছা ঠিক আছে, এই ফোন রেখে দিলাম। এই বলে ফোনটা কাটতে যাবো ঠিক তখনই। কেন ফোন করেছেন আপনি? কিসের জন্য? কার কাছে ফোন করেছেন? কে আছে আপনার এখানে? আমি তো আপনার কেউ না, একদম ফোন করবেন না আমাকে। বাচ্চাদের মতো কেঁদে কেঁদে বলেই ফোনটা কেটে দিল। আবার ফোন করলাম, কিন্তু রিসিভ করলো না। বুঝেছি পাগলিটা অনেকটাই রেগে আছে আমার উপর।
অনেকটা অভিমান করেছে। পরে আবার ট্রাই করতে করতে রিসিভ করলো। বললাম না কে আছে আপনার এখানে, আর কখনোই ফোন করবেন না আপনি। পরে ট্রাই করলাম, কিন্তু কোনো কাজ হলো না। সকালবেলা মৃষাকে কয়েকবার ফোনে ট্রাই করলাম, ফোনটা রিসিভ করলো না। এদিকে পরে ট্রাই করলাম, কিন্তু কোনো কাজ হলো না। সকালবেলা মৃষাকে কয়েকবার ফোনে ট্রাই করলাম, ফোনটা রিসিভ করলো না। এদিকে অফিসে না গেলেও হয় না, আর ওইদিকে রিশার জ্বর, কিন্তু আমার ফোন রিসিভ করছে না, আমার সাথে কথাই বলছে না। কি করব বুঝতে পারছি না। নাস্তা না করে বেরিয়ে গেলাম অফিসে। অফিসে লাঞ্চ করে আমার এক ফ্রেন্ডের ফোন দিয়ে রিশাকে কয়েকবার ট্রাই করলাম, কিন্তু কোনো কাজ হলো না। লাঞ্চের পর অফিসে কাজ করছিলাম, এমন সময় হঠাৎ করে ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি আননোন নাম্বার। ফোনটা রিসিভ করতেই কণ্ঠ শুনে মনে হলো এটা মুক্তি। উফ, আমি বাঁচি না আমার জ্বালায়, তারপর উপর আবার এই মেয়ে। তারপর আমিও বাংলা ছবির মতো কিছু ডায়লগ বললাম, বুঝে শুনে ফোনটা কেটে দিলাম। যাক বাবা, বাঁচলাম। অফিসের কাজ শেষ করে অফিস থেকে বের হয়ে দেখি রাত 2টা বাজে। রেশাকে সারাটা দিন ট্রাই করলাম, আমার ফ্রেন্ডের ফোন দিয়ে সহ ট্রাই করেছি, কিন্তু কোনো কাজই হয়নি। পাগলিটা অনেকটা রেগে আছে আমার উপর। মাকে ফোন করে বললাম আজকে বাসায় যাব না, রিশাদের বাসায় যাব। এত রাতে কাউকে না ডেকে চুপি চুপি রিশাদের বাসার ছাদে উঠলাম। উঠে রিশাকে ফোন দিলাম, কিন্তু রিশা বারবার লাইনটা কেটে দিচ্ছিল। আমি বারবার ফোন দিচ্ছিলাম। ট্রাই করতে করতে ফোনটা রিসিভ করে রিশা বলতে লাগলো, আপনাকে না বললাম আপনি আর কোনোদিন আমাকে ফোন দিবেন না, আর এত রাতে ফোন দিছেন কেন? আপনার লজ্জা শরম বলতে কি কিছুই নাই? আগে বলো আমার ফোন রিসিভ করছো না কেন? আমার কথা বলার ইচ্ছে করে না, তাই রিসিভ করিনি। তাহলে এখন আবার ফোন রিসিভ করলে কেন? শুনেন, আমি কোনো অভদ্র মেয়ে না যে কেউ ফোন দিলে রিসিভ করব না। এতবার ফোন দিচ্ছেন, তাই ভদ্রতার খাতিরে রিসিভ করলাম। তোমার এই ভদ্রতাই আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। জানো আমার কত টেনশন হচ্ছিল তোমার জন্য? কেন? আপনার টেনশন হবে কেন? তোমাকে খুব ভালোবাসি, তাই খুব টেনশন তোমাকে নিয়ে আমার। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। কে বললো তুমি আমাকে ভালোবাসো না? কি আবার? আমি বলছি আমি আপনাকে ভালোবাসি না। যদি আমাকে নাই ভালোবাসো, আমার ফোন রিসিভ করলে কেন? আমার নম্বরটা ব্লক করে দিলে না কেন? ও আচ্ছা, আপনি 100টা নাম্বার দিয়ে ফোন দিবেন আর আমি আপনার নাম্বার ব্লক করব। আমার কি কোনো কাজ নাই নাকি? সারাদিন বসে বসে আপনার নাম্বার ব্লক করি, তাই না? আমি আবার 101টা নাম্বার দিয়ে ফোন দিলাম কবে? গত 2 দিন ধরে তো এই একই নাম্বার দিয়ে ফোন দিচ্ছি। দেন নাই দিবেন, এই নাম্বার ব্লক করে দিলে অন্য নাম্বার দিয়ে ফোন দিবেন। আপনি তো আর আমার নাম্বারটা ভুলবেন না, তাই না? তার মানে তুমিও আমাকে ভালোবাসো। তুমি চাচ্ছ আমি যেন সব সময় তোমাকে ফোন দিই, তুমি আমার সাথে কথা বলতে চাও, সেটা বললেই তো হয়। আমি কখন বললাম আমি আপনাকে ভালোবাসি? স্বপ্ন দেখা বন্ধ করেন। আয়নাতে নিজের চেহারা দেখেছেন কখনো? দেখতে তো ভূতের মতো দেখায়। আর আপনি তো আমার দুলা ভাই, আপনাকে ভালোবাসতে যাব কেন? আমি যদি তোমার দুলাভাই, তাহলে আমার ফোন রিসিভ করলে কেন? যে মেয়েরা দুলাভাইয়ের সাথে প্রেম করতে চায়, সে মেয়েরাই তো এত রাতে দুলাভাইয়ের সাথে কথা বলে। তাহলে তুমিও কি? ওই হ্যালো, আমার ফোন আমি রিসিভ করি না, কেটে দেই, সেটা আমার ব্যাপার। আপনার কাছে কি কৈফিয়ত দিতে হবে? আর আমি সবার ফোন রিসিভ করি। কেউ আমাকে ফোন দিলেই তার সাথে কথা বলি। এইসব প্রেম ট্রেম কিছু না। আর আমি কথা বললে আপনার কোনো সমস্যা আছে? তো সকালে আমার মোবাইলে ব্যালেন্স ছিল না, আমার বন্ধুর নাম্বার দিয়ে এতবার করে ফোন দিলাম, রিসিভ করলে না কেন? আমি কেন আপনার বন্ধুর ফোন রিসিভ করব? আমি অপরিচিত কোনো ফোন রিসিভ করি না। তাছাড়া আপনার যখন কথা বলার এতই ইচ্ছে, রিচার্জ করে নিলেই পারতেন। অন্য নাম্বার দিয়ে ফোন দিবেন কেন? শুধু কি আমার ইচ্ছে? তোমার কি ইচ্ছে করে না আমার সাথে কথা বলতে? না, আমার ইচ্ছে করে না আপনার সাথে কথা বলতে। তাহলে এখন কথা বলছো কেন? ফোন রাখো। আমি কেন ফোন করব? আপনি ফোন দিছেন, আপনি রাখবেন। আর আমি যদি ফোন রাখি তো? না, না রাখলে নাই, আমার কি? এই শালি, তুমি কি চাও বলো তো? আই, কি বললেন আপনি? শালি বললাম। কেন? আমি আপনার শালি?
তুমি তো বলো যে আমি তোমার দুলাভাই। আমি দুলাভাই বললে আপনি আমার শালি বলবেন? এই এত পেঁচাচ্ছ কেন? সোজা ভাষায় বলে দিলেই হয় তুমিও আমাকে ভালোবাসো। আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? আপনাকে কি ভালোবাসার মানুষের অভাব আছে? যাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেন তাদের মুখ থেকে গিয়ে শুনেন ভালোবাসি। আমি আবার কার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললাম? কেন? আপনি নাকি ওই যে মুক্তি মেয়েটাকে ভালোবাসেন? তোমাকে কে বললো? কে আবার বলবে? আমি সব জানি। আপনি তো তার সাথেই কথা বলেন। 10 মিনিট কথা বলেছি। ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। ফোন করে খুব কাজ ছিল, তাই একটু কথা বলেছি। তুমি যেভাবে বলছো সেভাবে বলিনি। আর মুক্তি তো ফোন দিয়েছিল, তাই কথা বলেছি। মুক্তি ফোন দিলেই আপনার ধরতে হবে কেন শুনি? ভদ্রতার খাতিরে ধরেছি। ও আচ্ছা, তার মানে আপনিও মুক্তি নামের মেয়েটাকে ভালোবাসেন। আমি কেন মুক্তিকে ভালোবাসতে যাব? না, আগে বলো আমি মুক্তির সাথে কথা বলেছি, এটা তোমাকে বললো কে? আপনি কি মনে করেছেন আমি আপনার কোনো খবর জানি না? আচ্ছা, তুমি আমার সব খবর জানো। আর আমি যে তোমাকে ভালোবাসি সেই খবর কি তুমি জানো না? না, জানি না। আর আমার জানার দরকারও নেই। আচ্ছা ঠিক আছে, জানতে হবে না তোমার। আমি আর কোনো দিন তোমাকে ফোন দিব না। তা দিবেন কেন? আপনার তো মুক্তি আছেই, মুক্তিকে ফোন দিবেন? আমি কে যে আমাকে ফোন দিবেন? আপনি কি আমাকে ভালোবাসেন নাকি? এই তুমি বারবার মুক্তি মুক্তি করছো কেন? বললাম না ওর বিয়ে ঠিক হয়েছে। তাই বলে আপনাকে ফোন দিলেই আপনার ফোন ধরতে হবে? আচ্ছা ঠিক আছে, শান্ত হও। আমি আর কোনোদিন মুক্তির সাথে কথা বলবো না। কেন বলবেন না? বলেন গা, মানা করছে কে? ওকে, তুমি যখন এত করে বলছো তাহলে মুক্তিকেই ফোন দিচ্ছি। এই কি বললেন আপনি? কত বড় সাহস আপনার? মুক্তির সাথে কথা বলবেন? আপনি এখন যদি আমার সামনে থাকতেন না, তাহলে আপনার মাথার চুল আমি একটাও রাখতাম না, সবগুলো টাইনা টাইনা ছিঁড়ুম। আমি তোমাদের ছাদেই আছি, চুল ছেঁড়ার ইচ্ছা হলে চলে আসো। কি? সত্যি? সত্যি আসো। ওকে, আপনি দাঁড়ান, আসছি আমি। এই বলে লাইনটা কেটে দিল। ছাদের উপরে দাঁড়িয়েছিলাম। একটু পর রিশা দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। রিশার কাঁদো কাঁদো চোখ করে অন্যরকম করে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমার চুল ছিঁড়বে না? ছিঁড়তে তো ইচ্ছে করছে খুব। এতদিন কেন আসেননি বলেন তো? আমি প্রতিটা দিনই আশা করে থাকতাম যে আপনি ঠিক এরকম করে এসে আমায় নিয়ে যাবেন। এই বলে আমাকে জড়িয়ে ধরে। আমিও রিশাকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমি তো শুধু দেখছিলাম, দেখি তুমি আমাকে ভালোবাসো না বাসো। আপনি কি জানেন আমি প্রতিটা রাত আপনাকে কতটা মিস করতাম? এই 6 দিন আমার কাছে 6 বছর মনে হয়েছিল। কিছুতেই আমার সব সময়গুলো কাটছিল না আপনাকে ছাড়া। বাবা, আমার শালিটা আমাকে এতটা ভালোবাসে, আগে জানতাম না তো। দোলা ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি। এত রাতে তোমার জন্য এত দূর এলাম, শুধু এটুকুই? আর কিছু না? আর কিছু মানে? মানে একটা পাপ্পি তো দাও। ধুর দোলা ভাই, আপনি সত্যি অনেক দুষ্ট, আমি পারবো না। ওকে, তাহলে থাক, দিতে হবে না। আমি চলে যাচ্ছি, কালকে এসে তোমায় নিয়ে যাব। গুড নাইট। এই বলে রিশাকে ছেড়ে দিচ্ছিলাম। এমন সময় রিশা আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। ধুর মিয়া, বললাম না গল্প শেষ, এখন তো একটু রোমান্স করতে দিন। এমনিতেই বাসর হয়নি, তাই আজকে করবো। সিঙ্গেলদের আবার বাসর রাত। সমাপ্ত। পুরো গল্পটা কেমন ছিল যদি এতটুকু ভালো লাগে থাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।